সকালবেলা ঘুম থেকে উঠে গ্যাসের ওষুধ, ডায়ামক্স, প্যারাসিটামল, মেট্রোজিল এই 4টে ওষুধ খেয়ে যাচ্ছি বাবা বারভানি দর্শনে। আমরা 5 ঘন্টায় 6 কিলোমিটার আসলাম মাত্র। কি দুর্বিষহ রাস্তা, এখানে যদি বৃষ্টি হতো তাহলে যাতা হয়ে যেত। এখানে যা যা মাইলস্টোন বা যা যা ইন্ডিকেশন মার্ক সব ভুলভাল, কিন্তু একটাও ঠিক নেই। এবার আপনাকে ওটা মোটিভেটও করতে পারে, ডিমোটিভেটও করতে পারে। এখানে জেসিবি আনা হয়েছে রাস্তা কেটে বড় করার জন্য। ওরে বাবা, আরও অনেকটা, আর পাচ্ছি না। হেঁটেছি আমি কেদারনাথের পথে, হেঁটেছি আমি বৈষ্ণব দেবীর পথে, আর এবার হাঁটা শ্রী অমরনাথের পথে। কিন্তু এর জন্য অপেক্ষায় ছিলাম বহুদিন ধরে, বহু বাধা, বহু পথ অতিক্রম করে অবশেষে অমরনাথের দোরগোড়ায় এসে পৌঁছেছি। আজ পাড়ি দিতেই হবে অমরনাথের অমর গুহার দিকে। জানি না আমি বরফের শিবলিঙ্গের দর্শন হবে কিনা, কিন্তু মনের মধ্যে আশা অটুট, তাই এগিয়ে যাওয়া গুটি গুটি পায়ে। আমাদের যাত্রা শুরু করেছিলাম বালটাল থেকে। গত 2টি পর্বে আমরা দেখেছিলাম কলকাতা থেকে শ্রীনগর এবং শ্রীনগর থেকে বালটাল অবধি আসার পদ্ধতি, এবং আজ আমাদের যাত্রা শুরু হবে পায়ে হেঁটে অমরনাথ বাবার দর্শন। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ অজানাকে জানতে, অচেনাকে চিনতে সাবস্ক্রাইব করতে হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু, সারা বিশ্বকে এনে দেব আপনার হাতের মুঠোতে। তো চলুন, আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করা হয়ে থাকলে আজকের ভিডিওটি শুরু করা যাক। অমরনাথ যাত্রা ডে 3। আজ সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে লাইনে দাঁড়ানোর জন্য এগিয়ে গেলাম ডোমেলের গেটের দিকে। তো গুড মর্নিং, এখানে ডোমেল থেকে। মর্নিং তো বলবো না, এখন বাজে 3টে। 2:15 সময় উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে ড্রেস আপ করে বেরিয়ে পড়লাম আমরা বাবা দর্শনের দিকে। তো তার জন্য পড়ছে লাইন প্রবাবলি, এবং ভান্ডারগুলো কিন্তু এখনই চালু হয়ে গেছে। আপনি চাইলে এখানে চাফা খেতে পারেন। উপরে ভান্ডারা পাওয়া যাবে কি না এই রোডে আমার জানা নেই, তবে আমরা এখন যাচ্ছি লাইনে দাঁড়িয়ে এই RFID কার্ড এবং একটা পাস আমরা যে অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম সেই কপিটা এখানে 1 কপি ছিঁড়ে নেবে, এবং সেটা নিয়ে আমরা যাব হচ্ছে উপরে। ঠিক আছে, চলুন জয় বাবা বারভানির নাম করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনারা সবাই কমেন্টে লিখে ফেলুন জয় বাবা বারভানি। লাঠি নিয়ে নিয়েছি, সামনের দিকে এগোচ্ছি। ভিড় কিন্তু হয়ে যাচ্ছে মনে হচ্ছে, কারণ গাড়ি সকাল থেকে আসছে। তো এখন বাজে 3টে, এখানে এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে বিষয়টা হলো যে এখানে বলছেন যে আজকে 4:30-এর আগে ছাড়ার কোনো পারমিশন নেই। 4:30-এর সময় ছাড়বে, কারণ এখন ওই স্ক্যানিংয়ের জায়গাটা এখনো খোলেনি। 4:30-এই ছাড়ার পারমিশন। তো লাইনে দাঁড়িয়ে রয়েছি, সবার প্রথম দিকেই হবে। এই দেখুন, সবার একদম পুরো প্রথমের দিকে 8-10 জনের পরে দাঁড়িয়ে থাকি। দেখি বেরিয়ে যখন গেছি তখন এখানে দাঁড়িয়ে থাকি। এখন বাজে 3:30, লাইনে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছে। 4:30-এর সময় খুলবে বলেছিল, কিন্তু 3:30-এর মধ্যেই আবার লাইন ভেতরে ঢুকে দিল। ঠিক আছে, তো ব্যাগ চেকিং করে আমরা ভেতরে চলে আসলাম, এবং এখানে RFID কার্ড চেকিং হবে। হর হর মহাদেব। আমরা যাবো, এখন লাইনে দাঁড়িয়ে আছি। 4:30 বলেছে, তো 4:30, মানে ব্যাগ চেকিংটা 4টের মধ্যে হয়ে গেল, কিন্তু এখানে এসে লাইনে দাঁড়িয়ে রয়েছে। ডোমেল গেটে বহু সময় ধরে অপেক্ষা করার পর আমাদের ভেতরে প্রবেশ করার অনুমতি দিল, এবং আমরা আমাদের লাগেজ চেক ইন করিয়ে তারপর আমাদের RFID কার্ড স্ক্যানিং করিয়ে সামনের দিকে এগোলাম। তো আমরা এখানে চেক ইন করে নিলাম। প্রথমে ব্যাগের চেক হলো, তারপরে আমাদের RFID কার্ডটা শুধু চেক হলো, সেটা স্ক্যান হলো। স্ক্যান হওয়ার সাথে সাথে আমাদের ডিটেল চলে আসলো, কোনো আধার কার্ড, মেডিকেল সার্টিফিকেট, তারপরে আমাদের যে রেজিস্ট্রেশন, সেটা কোনো কিছু দেখলো না। আমাদের যেহেতু আগে থেকে KYC হয়ে গেছিলো, তো আমরা এটা করে আমরা ভেতরে চলে আসলাম। এইবার এখান থেকে একটু ফ্রেশ হয়ে আমরা বেরোবো। এখন বাজে 4:45। ঠিক আছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ শানসে লহরা রা হ্যায়, জয় হিন্দ। আমাদের যাত্রা শুরু হলো 4:30। আমরা এখন ধীরে ধীরে উপরের দিকে উঠছি। তো আমরা মোটামুটি রেডি। আমার শরীরটা খারাপ, তাই টুপি পরে নিয়েছি সম্পূর্ণটা, লাঠি নিয়ে নিয়েছি। এখন বাজে 4:50। আমাদের 1 ঘন্টা 50 মিনিট লেট হলো। এখান থেকে 3টের সময় ছাড়লে আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি বেরিয়ে যেতাম। তো ছাড়েনি আজকে, দুর্ভাগ্য। আমার গলা খারাপ, আওয়াজ খারাপ আসতে পারে।
কিন্তু চলুন আমরা যাত্রা শুরু করব। হর হর বম বলে আজকের যাত্রা শুরু করা যাক। চলুন। হোলি কেভ এখান থেকে 11.75 কিলোমিটার। চলুন, উইশ ইউ এ হ্যাপি অ্যান্ড সেফ জার্নি। আর 11.75 কিলোমিটার আমাদের হাঁটতে হবে, মানে হাঁটা শুরু করিনি, মানে শুরু করছে 12 কিলোমিটার মেনলি হাঁটা। চলুন, ঘোড়া বা পিট্টু করে যেতে পারবেন। এই ঘোড়াতে করে যেতে পারবেন আপনারা যদি চান। এখানে সব ডিটেলস দেওয়া আছে। মেডিকেল ফেসিলিটি 2.5 কিলোমিটার দূরে, নেক্সট লাঙ্গার 2 কিলোমিটার। ঘোরার জন্য বলবে, চেষ্টা করবেন হেঁটেই যাওয়ার যতটা পারা যায়। ধীরে ধীরে হাঁটুন, কিন্তু হেঁটে যান। তবে হ্যাঁ, জুতো কিন্তু ভালো থাকা দরকার। রাস্তা দেখুন। কেদারনাথে গেছিলাম 2022 সালে, বৈষ্ণব দেবীতেও গেছিলাম 2022 সালে। তার 2 বছর পর আবার এত বড় একটি যাত্রাপথ, তাই যাত্রা একটু কষ্টদায়ক হতে পারে। তো আমরা মোটামুটি 500-700 মিটার আসলাম। তো এই পর্যন্ত আসতে দম বেরিয়ে গেছে। এখন আবার একটু ডাউন হিল আছে। হ্যাঁ, আমরা যাব সামনের দিকে। আসুন। আপনি চাইলে এ যাত্রায় পনির ব্যবস্থা করতে পারেন। অমরনাথ যাত্রায় পনি রেট ফিক্সড। আপনি পার্চি কাটিয়ে এই পনিতে করে যাত্রা করতে পারেন। তবে এবার আমরা পায়ে হেঁটে এগোচ্ছি অমরনাথের দিকে। ধীরে ধীরে রাত কাটিয়ে সকাল হয়ে এলো। আমাদের যাত্রা কিন্তু ক্রমশ ওপরের দিকে। এই যে বসার জায়গা করা আছে, পেছনে বাথরুম আছে। এটা 2 কিলোমিটার পরে। এখানে একটা ভান্ডারাও আছে। কেদারনাথ যখন যাত্রা করেছিলাম তখন ভোর 3:30টায় রওনা হয়েছিলাম। অমরনাথের ক্ষেত্রেও 2:30টার সময় রেডি হয়ে দাঁড়ালেও আমাদের যাত্রা শুরু হয়েছিল 4:30টার পরে। তাই এখানে আমরা অলরেডি 1-1.5 ঘন্টা লেট। মোটামুটি আমাদের 1 ঘন্টা জার্নি শেষ। এখন বাজে 5:30 এবং চারিদিকে আলোকিত হয়ে গেছে। এবং আমরা প্রায় 1.5 কিলোমিটারের ওপরে যাত্রা কমপ্লিট করেছি। আর 10 কিলোমিটার মতো বাকি আছে। 10 কিলোমিটার না, 10 কিলোমিটার থেকে একটু কম এখানকার হিসাব অনুযায়ী। গুগলে সেট করা আছে, গুগল ফিট। আমি ওখানে গিয়ে পৌঁছে অ্যাকচুয়ালি বলবো যে কতটা হাঁটলাম আজকে, বোঝা যাবে ওখানে গিয়ে। চলুন। রাস্তা কিন্তু এখন ভালোই বেশ মডিফাইড। রাস্তায় আলো আছে, প্লাস ওই সাইডে ব্যারিকেড দেওয়া আছে, ওই সাইডে রেলিং দেওয়া আছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এটা একটা সুবিধাজনক বিষয়। আর এই সাইডে লাইট দেওয়া আছে, পুরো রাস্তায় লাইট। এবং কত উপরে উঠতে হবে এখান দিয়ে, অনেকটাই চড়াই, দেখলে ভয় লাগছে। যাত্রার জার্নিটা দেখুন। এই যে এখান থেকে উপরের দিকে উঠছে, ওই যে উপরে আলো দেখা যাচ্ছে, ওখানে যেতে হবে। ওই অতটা উপরে উঠতে হবে। আর এই সাইডে ভালো করে বাঁধাচ্ছে। আশা করা যাচ্ছে কিছু বছরের মধ্যে এই রাস্তাতে গাড়ি চলাচল করবে একদম গুহা অবধি। এতটা বড় করা হচ্ছে এবং সেটা টাইম লাগবে। 2-4 বছর পরে হয়তো এটা হয়ে যাবে। রাস্তা বেশ অনেকটা বড় করা। ডান দিক দিয়ে ঘোরা যাচ্ছে, বাঁ দিক দিয়ে মানুষ। দেখো কোথায় যেতে হবে, ওখানে যেতে হবে একদম পুরো মাথায়। এই সাইডে দেখুন সূর্যের প্রথম আলোকছটা পড়েছে উপরে, পাহাড়ের উপরে। দুর্দান্ত সুন্দর লাগছে। আমরা এই সাইড থেকে আসলাম, নিচ থেকে আসলাম। এবার যাব ওই একদম উপরে, ওই টপে। সকালবেলা ঘুম থেকে উঠে গ্যাসের ওষুধ, ডায়ামক্স, প্যারাসিটামল, মেট্রোজিল, এই 4টে ওষুধ খেয়ে যাচ্ছি বাবা বারভানি দর্শনে। বিষয়টা হলো যে শরীরটা যেহেতু খারাপ আছে, আর ঠান্ডা লাগার ওষুধ আছে। এই 5টা ওষুধ খেয়ে ব্যাপারটা হলো যেতে তো হবেই ওপরে, এবং গলার এখান দিয়ে জ্বলে যাচ্ছে। তো ওষুধে যাচ্ছি উপরের দিকে এবং আশা করছি তাতেই পৌঁছে যাব। আমরা মোটামুটি 2-2.5 কিলোমিটার মতো আসলাম। এবার হেভি টাপ, মানে একদম পুরো উপরের দিকে চড়াই। উপরে যে জায়গাটা দেখছেন ওখান থেকে আবার নিচের দিকে ডাউন আছে। তো চলুন, সঙ্গে লজেন্স রাখবেন, ওখান থেকে দিয়ে দিচ্ছে। আমি খাচ্ছি, পালস খাচ্ছি, এবং পালস, ভিক্স এগুলো সব সঙ্গে রাখবেন। এবং বয়স্ক মহিলারাও কিন্তু যাচ্ছে। তো ওনারা যদি যেতে পারে তো আমরাও যেতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু আমার শরীরটা খারাপ, এটাই আর কি সমস্যা। চলুন, হর হর মহাদেব। এ যাত্রা সকলের, আপনার আমার সকলের। তবে বিশেষ করে রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব থেকে সবথেকে বেশি মানুষ এখানে এসছেন। বহু বয়স্ক মানুষও কিন্তু এই পথে হেঁটে চলেছেন, নিরন্তর ক্লান্তিহীন। এবং এটা তাদের প্রথমবার নয়, তারা প্রতি বছর আসেন, যাত্রা করেন।
আমাদের ক্ষেত্রে অমরনাথ যাত্রা একবার করলেই আমরা ভাবি যে পূর্ণ লাভ হয়েছে, কিন্তু এনারা প্রতি বছর আসেন। হোলিকে এবার 9.25 কিলোমিটার, হেলথ ফেসিলিটি 5.5 কিলোমিটার, নেক্সট লাঙ্গার 5.5 কিলোমিটার, নেক্সট ড্রিঙ্কিং ওয়াটার পয়েন্ট 5.5 কিলোমিটার, নেক্সট টয়লেট 5.5 কিলোমিটার। এই যে সামনে একটা আছে, এটার পরে। এখন বাজে 6টা, তাই হেলিকপ্টার সার্ভিস চালু হয়ে গেছে, হেলিকপ্টার যাচ্ছে। আমরা 6টা নাগাদ হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানকার একটি ভান্ডারাতে। এটি এই রাস্তার প্রথম ভান্ডারা এবং এর পরের ভান্ডারা এখান থেকে 5.5 কিলোমিটার। তাই মানুষের ভক্তি সহকারে নাচ দেখতে দেখতে এখানে কিছু খাবার খেয়ে নিলাম। এখানে সকালবেলায় আমরা কিন্তু ভাতের সাথে অন্যান্য সবজি দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম, কারণ শরীরে শক্তি না থাকলে হাঁটা মুশকিল। তো হর হর মহাদেব বলে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। দেখুন বরফের মাছ দিয়ে গুহার মধ্যে দিয়ে জল নেমে আসছে, অপূর্ব সুন্দর, জাস্ট মাইন্ড ব্লোয়িং। দেখুন ওপরে বরফ, নিচ দিয়ে জল নেমে আসছে। এই দৃশ্য, এরকম দৃশ্য আমি আগে দেখিনি। জয় বাম, জয় বাবার ফানি। আমরা মোটামুটি 3-3.5 কিলোমিটার মধ্যে চলে আসলাম। সামনে দেখুন কি অপার সুন্দর দৃশ্য, ওপর থেকে ঝর্ণার মতো জল নেমে আসছে। এটা কিন্তু নদীর সৃষ্টি করেছে, যে সিন্ধ নদী সেটা একদম উপর থেকে নামছে। আমরা ধীরে ধীরে ওপরের দিকে উঠছি। সামনে ওপরেই একটা টপ আছে, সেই টপটা পেরোলেই নাকি অনেকটাই সমতল রাস্তা, অর্থাৎ এত খাড়ায় আর উঠতে হবে না। কিন্তু সেই টপ আসা পর্যন্ত আমাদের যাত্রা বেশ মুশকিলই হয়ে যাচ্ছে। তো এখন এই টপটাই ফেরোতে পারলাম না, এখানে বসে বসে কাজু আর কিশমিশ খাচ্ছি। শরীরটা এমনিতে খারাপ রয়েছে, আর ক্যাডবেরি যেটা আমি বলেছিলাম প্রথম ভিডিওতে, এগুলো নিয়েছি, এখন এগুলোই কাজে আসছে। শরীরটা এমনিতে খারাপ। কাজু কিশমিশ এগুলো দরকার। এই বালটালের পথের একটা সুবিধা হচ্ছে এখানে কোথাও রাস্তা চড়াই, আবার কোথাও উচ্চাই, মানে কোথাও আপহিল কোথাও ডাউনহিল। আপহিলই মেনলি, কিছু কিছু জায়গায় ডাউনহিল। তো সেক্ষেত্রে মানুষের কষ্ট একটু কম হচ্ছে, লাঘব হচ্ছে। আর দৃশ্য দেখুন, সূর্য উঠেছে চারিদিকে। আমরা এখন একটু নিচের দিকে নামছি, আবার সামনে চড়াই, উপরের দিকে উঠবো। সামনের দিকে ভান্ডারা আরও 5.5 কিলোমিটার দূরে। চলো। অনেকে বলেন যে পেহেলগাঁও চন্দনবাড়ির রাস্তা খুবই সুন্দর, তবে এই রাস্তাতেও যে সৌন্দর্য কম সেটা আমি বলবো না। রাস্তায় বিভিন্ন জায়গাতে আমরা বরফ দেখতে পাচ্ছি এবং তার মাঝখান দিয়ে বয়ে গেছে পাহাড়ি নদী, সেও এক অপূর্ব সুন্দর দৃশ্য, না দেখলে বোঝা যাবে না। প্রায় 4 কিলোমিটার চলে এসেছি, আরও 8 কিলোমিটার বাকি আছে। বিষয়টা হলো যে আমার ব্যাগে ভারী হয়ে গেছে জিনিসপত্র, একটু কম জিনিস নিয়ে আসবেন। তারপরে আবার ঠান্ডা লেগেছে, এটা একটা আলাদা নেগেটিভ পয়েন্ট। আমার গলা আওয়াজ ঠিকঠাক মতো বেরোচ্ছে কারণ ঠান্ডা লেগেছে। আবার 4 কিলোমিটার মতো আসলাম, আরও প্রায় 8 কিলোমিটার বাকি আছে। কিন্তু এইবারই মেন চড়াই উঠবো। অনেকে খালি পায়ে আসছেন, অনেক বয়স্ক মহিলারা খালি পায়ে এসছেন কম বলে, যে তোমার এনার্জি দিচ্ছে, ব্লুটুথ নিয়ে নিয়েছে। তো আমরা যাচ্ছি, অনেকটাই উঠে এসেছি, আরও এইবার মেন চড়াই। ঠিক আছে, উঠতে হবে, চলুন। রাস্তার যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু যদি মনে করেন যারা হাঁটতে পারছেন না, ঘোড়া নেবেন, সেটা নিতে পারেন, একটু বার্গেন করে নেবেন সেই হিসাবে। পাহাড়ের মাঝে কোথাও কোথাও ওপর থেকে ঝর্ণা নেমে এসেছে, যেটা রাস্তাকে ক্রস করে আরও নিচে চলে গেছে। এরকম দৃশ্য এই পথে বারবারই কিন্তু রিপিট হচ্ছে, আর আমরাও ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি। আগেও বলেছি, এখনও বলেছি যে রাস্তায় সবসময় কিন্তু আপনি ভান্ডারা পাবেন না, কারণ আমরা একটা জায়গার পর প্রায় 5.5 কিলোমিটার কোনো ধরনের কোনো ভান্ডারা, কোনো ধরনের কোনো বাথরুম বা জলের জায়গা পাইনি। তাই সঙ্গে জল, ড্রাই ফ্রুট এবং অন্যান্য খাবার জিনিস ক্যারি করতে ভুলবেন না। যদিও ছোটোখাটো দোকান পেয়ে যাবেন, সেখানে রেট কিন্তু অনেকটাই হাই।
জলের দাম প্রায় 60 টাকা থেকে 70 টাকা পার লিটার, যদিও অনেকে কিন্তু এই ঝর্ণার জলই পান করছেন। আমরা ধীরে ধীরে প্রায় এই দ্বিতীয় পর্যায়ে চলে এলাম। এখানকার উচ্চতা 10 থেকে 11,000 ফিটের কাছে ধারে হলেও সূর্যের তাপ কিন্তু সত্যিই গায়ে বিঁধছে। তার জন্য সঙ্গে অবশ্যই টুপি বা ছাতি রাখা প্রয়োজন। দিনের বেলা বা রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা নাগাদ এখানে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল, তাই সঙ্গে রেইনকোটও রাখা কিন্তু প্রয়োজন। হেলিকপ্টার, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, ঠান্ডা লেগেছে। এখানে জেসিবি আনা হয়েছে রাস্তা কেটে বড় করার জন্য। ওরে বাবা, আরো অনেকটা, আর পাচ্ছি না। পেলাম রোদ্দুর এবং এখনো 6 কিলোমিটার হেঁটে হেঁটে যাচ্ছি। এখনও সেই টপ ক্রস করতে পারিনি। টপও মনে হয় এখনও 1.5 কিলোমিটার। সেটা ক্রস করার পরে তারপরে নিচের দিকে নামা। ওখানেই ভান্ডারা, মেডিকেল, হেলথ এইগুলো পেয়ে যাবেন, অক্সিজেন ব্যাগ সব ওখানে পাবেন। আমাদের গতি ধীরে ধীরে কম হয়ে আসছে, শরীর একদম ছেড়ে দিচ্ছে, কারণ আমার নিজের শরীর খারাপ। সেই খারাপ শরীর নিয়েই ওপরের দিকে উঠছি। আমরা 5 ঘন্টায় 6 কিলোমিটার আসলাম মাত্র। কি দুর্বিষহ রাস্তা। এখানে যদি বৃষ্টি হতো তাহলে যাতায়াত হয়ে যেত। আর আমার ব্যাগ যা ভারী, শুধু জুতোতে বাঁচিয়ে দিচ্ছে। জুতোটা দামি নেওয়া দরকারের জন্য। এই যে হেলিকপ্টার নিচ দিয়ে যাচ্ছে। 5.25 কিলোমিটার যেতে হবে, কিন্তু এখানে অতটা চড়াই নয়। এবং এই পাশে দেখুন সুন্দর দৃশ্য। আর হেলিকপ্টার যখন আপনার কাছ দিয়ে যাবে মনে করবেন যে বাবার কাছে চলে এসেছেন। হেলিকপ্টার যখন আপনার ক্লোজ যাবে বা আপনার নিচ দিয়ে যাবে তখন মনে করবেন যে বাবার কাছে চলে এসেছেন। ঠিক আছে, আমি টুপি নিয়ে নিয়েছি, রোদ্দুর প্রচণ্ড। জ্যাকেট খুলিনি, কারণ জ্যাকেট পিছনে মানে পিঠে নিলে ভারী বাড়বে, তার জন্য এখনও খুলিনি। সেই ভোরবেলা থেকে হেঁটে যাচ্ছি, রাস্তা শেষই হচ্ছে না। তারপরে আমার এসে জ্বর আবার। এখন আবার একটা প্যারাসিটামল খেলাম। আর সেই চড়াই হয়েই যাচ্ছে। মানে যত কাছে যাচ্ছে মনে হচ্ছে তত যেন দূরে চলে যাচ্ছে। তো আমরা যাচ্ছি সামনের দিকে। এটা একটা বড় চড়াই, ঠিক আছে। এখান থেকে দুটো পথ দুই দিকেই আছে। এটা ঘোড়া এবং পিঠুর জন্য, আর এই দিক দিয়ে মানুষ যাওয়ার জন্য। আমরা এই দিক দিয়ে যাবো। 6.5 ঘন্টা জার্নি করার পর এখন চলে আসলাম সেই জায়গাতে, যে এই জায়গায় আছে কিন্তু ভান্ডারা এবং বাথরুমের ব্যবস্থা আছে। এখানে ভান্ডারাতে খাওয়া দাওয়া করবো। এবং এখানে প্রচণ্ড রোদ্দুর, তার জন্য টুপি লাগছে, কিন্তু প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। তার জন্য আপনি চাইলে জ্যাকেট পরে নিতে পারেন। আমার ফুল স্লিভস জামা আছে, তার জন্য জ্যাকেট পরিনি। তবে আমার তো এমনিতেই ঠান্ডা লেগেছে, জ্যাকেট আবার পরে নিতে হবে মনে হচ্ছে। আর এখান থেকে বেশি দূর না, 4 কিলোমিটার প্রবাবলি। এবং মোটামুটি অ্যারাউন্ড 8 কিলোমিটার চলে এসেছি, ঠিক আছে। এখান থেকে খাওয়া দাওয়া করবো। এখানে বেশ সিমাই টিমাই অনেক কিছু দিচ্ছে, ভাত, ডাল, সিমাই, লুচি, যেটা খেতে চান সেটা দেবে, ঠিক আছে। রোদ্দুর একদম মাথার উপরে উঠে গেছে। এখন কটা বাজে? এখন 11:15 বাজে। কালীমাতা টেম্পল আর 0.90 কিলোমিটার, আর হোলি ক্যাপ হচ্ছে 4.7 কিলোমিটার। অবশেষে এমন জায়গায় এসে দাঁড়ালাম যেই জায়গায় দাঁড়িয়ে সত্যিই নিজেকে আর ধরে রাখতে পারলাম না। জয় বাবার প্রাণী। এতক্ষণ পরে প্রথমবার হোলি ক্যাপের দর্শন হলো। আর 3.5 কিলোমিটার এই যে সামনে, ওই যে লাল লাল সাদা সাদা, ওটা হোলি ক্যাপ। ওই যে রাস্তাটা আসছে ওটা পেহেলগাঁও হয়ে আসছে। আর এই যে রাস্তা যাচ্ছে এটা বালটাল হয়ে। এই যে নিচ দিয়ে দেখো ঘোড়াগুলো এখান দিয়ে একসাথে মিলছে, ওটা বালটালের ঘোড়া, একটা নিচ দিয়ে নেমে গেছে। ওই যে ভগবান এত সময় পর দর্শন দিল। এখনও 3.5 কিলোমিটার যেতে।
হয়তো বা 1-1.5 ঘন্টা সময় লাগবে, যেতে তো হবেই। ওই সাইডে পঞ্চতারিণী আছে, আমরা যাব দর্শন করে পঞ্চতারিণীতে। ঠিক আছে, চলুন। যেখান থেকে আমাদের প্রথম দর্শন হলো এই হোলি কেবের, সেখান থেকেও আরও 3-4 কিলোমিটার হেঁটে আমাদের এই হোলি কেব অবধি পৌঁছাতে হবে। যদিও এবার কিন্তু মনের জোর অনেকটাই বেড়ে গেছে। এখানে সিঁড়ির রাস্তা দেখুন, কতটা নামতে হচ্ছে, নেমে আবার উপরে উঠতে হবে। এই সোজাসুজি থাকলে ভালো হতো, কিন্তু এখানে সিঁড়ির রাস্তা, অনেকটাই নামতে হবে। এই দেখুন রোড দেখুন। এই আমরা মা কালীর দর্শন পেলাম, একদম পাথরে সৃষ্টি মা কালী। একদম পাথরের সৃষ্টি মা কালী, পুরো পাথরের মাধ্যমে এখানে যেতে দেবে না, উপর থেকে দেখতে হবে। আর এই যে সামনেই হোলি কেব। এখানকার রাস্তা বেশ অনেকটাই সরু, এই পর্যন্ত হয়তো বা গাড়ি এখনও পর্যন্ত আসার সম্ভাবনা নেই। তবে হোলি কেবের অ্যাটলিস্ট 6-7 কিলোমিটার আগে অবধি গাড়ি আসার জন্য সুব্যবস্থা করা হয়েছে। আগামী 2-1 বছরের মধ্যে এই পর্যন্ত কিন্তু গাড়ি আসার সম্ভাবনা অনেকটাই। যদিও আমরা এই সংকীর্ণ পথ ধরে হেঁটে চলেছি হোলি কেবের দিকে। জয় বোম। এখানে যা যা মাইলস্টোন বা যা যা ইন্ডিকেশন মার্ক সব ভুলভাল, কিন্তু একটাও ঠিক নেই। এবার আপনাকে ওটা মোটিভেটও করতে পারে, ডিমোটিভেটও করতে পারে। একদম ভুলভাল, ভুলভাল, কোনো কিছু ঠিক নেই, সব উল্টোপাল্টা। আমি আলটিমেটলি গিয়ে বলছি আমার গুগলে কতটা দেখাচ্ছে যে আমি কতটা হাঁটলাম। পৌঁছাই আগে একদম হোলি কেব অবধি গিয়ে দেখব কতটা হলো। যত এগোচ্ছি শরীর যেন তত ছেড়ে দিচ্ছে, তবুও বাবার নাম করে আমরা একদম সামনের দিকে এগোলাম। রাস্তায় বরফ গলা জল এদিক থেকে ওদিকে গেছে, তাই রাস্তায় একটু সাবধান, যখন তখন পিছলে যেতে পারেন। এই সাইডে বরফ আছে এবং আমরা এখন বরফের উপর দিয়ে হাঁটছি। দেখি বাবা বরফানি কতটা গলে গেছে বা কী অবস্থায় আছে। বাইরে তো আছে বরফ। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোতে এগোতে এখানকার বেস ক্যাম্পের কাছে চলে আসলাম, যেখানে বেসিক্যালি বিভিন্ন ভান্ডারা এবং বিভিন্ন লকার রুম আপনি পেয়ে যাবেন। এটা পালতালের রাস্তা, ওটা পেহেলগাঁওয়ের রাস্তা, এবং পালতালের যে ঘোড়াগুলো আছে সেই একই রাস্তা দিয়ে যাবে, এবং ঘোড়া কিন্তু ওখানে আটকে যাবে। তারপর আপনাকে আবার 1-2 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে। আমরা প্রায় চলে এসেছি, বুঝি দেখা যাচ্ছে হোলি কেব। এখানে কিন্তু বাথরুম এবং ফার্স্ট এডের ব্যবস্থা আছে। লকার রুমে ব্যাগ রেখে আমরা সামনের দিকে এগোলাম। এবার হাতে শুধুমাত্র ক্যামেরা এবং মোবাইল ফোন, যেটা আমরা সামনের দিককার লকারে রাখবো। তো টোটাল 6টা লকার আছে। আমরা লকার নাম্বার 5-এ আমাদের ব্যাগ, বড় ব্যাগগুলো রেখে দিলাম। এবার একটু রিল্যাক্স রাখছে। এবার ছোট ব্যাগ, মোবাইল, ক্যামেরা নিয়ে যাচ্ছি, উপরে 1 নাম্বার লকারে রাখবো এবং ওই জায়গা থেকে কাছের থেকে ভিডিও করবো। ঠিক আছে, সেটা আপনাদেরকে দেখাবো যতটা ক্লোজ করা যায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দেখাচ্ছি। আর শরীরে এনার্জি নেই, 3টে বেজে গেছে। যারা ঘোরাতে আসবেন তাদের কিন্তু এই বেস ক্যাম্প অবধি আসার পারমিশন আছে, এবং সেখান থেকে আরও 2 কিলোমিটার আপনাকে হেঁটে যেতে হবে। যারা হেলিকপ্টারে আসবেন তাদের হেলিকপ্টার নামিয়ে দেবে কিন্তু পঞ্চতরণীতে। সেখান থেকে আরও 6 কিলোমিটার হেঁটে বা ঘোড়ার পিঠে 4 কিলোমিটার এসে সেখান থেকে আরও 2 কিলোমিটার হেঁটে আপনাকে মন্দির অবধি পৌঁছাতে হবে। তাই যারা হেলিকপ্টারে আসবেন তাদের পথ যে খুব সুগম সেটা আমি বলবো না, যদিও আমরা হেঁটেই চলেছি সামনের দিকে। তো আলটিমেটলি প্রায় 11 ঘন্টা জার্নি করার পর এসে পৌঁছালাম হোলি কেবের কাছে। এবার অ্যাকচুয়ালি বলি, গুগল বলছে যে আমার হাঁটার ওপর ডিপেন্ড করে বলছে যে 14.5 কিলোমিটার আসতে হলো। খুব টাফ, খুব টাফ। আমরা ব্যাগ ক্লক রুম নাম্বার 5-এ রেখে এসেছি। এখানে ক্লক রুম 1, 2, 3 আছে। আমরা 2-তে এই ক্যামেরা ফ্যামেরা রাখবো। এই যে হোলি কেব, এখান থেকে আরও 500 মিটার, মানে
বালটালের বেস ক্যাম্প থেকে 15 কিলোমিটার ধরে রাখতে পারেন, ঠিক আছে? তো এখন আমরা এখানে ক্লক রুমে রেখে, ক্যামেরা রেখে, মোবাইল রেখে, জুতো রেখে আমরা এখান থেকে যাব, ঠিক আছে? খালি পায়ে যেতে হবে। চলুন তাহলে দর্শন করে আসি, তারপর আপনাদেরকে বলছি কি দেখলাম। আলটিমেটলি আমরা গুহার একদম কাছে এসে পৌঁছালাম। তো আমরা আলটিমেটলি পৌঁছে গেলাম কিন্তু বরফানি বাবার গুহাতে। চলুন আমরা যাবো উপরে। বাবা বরফানির আমরা দর্শন করে নিয়েছি, যদিও বরফের শিবলিঙ্গ একদমই গলে গেছে। যাত্রা শুরু হওয়ার 20 দিনের মাথায় আমি এসেছিলাম, তবে আপনাদেরকে রিকোয়েস্ট যে যাত্রা শুরু হওয়ার 1 সপ্তাহের মধ্যেই আপনি কিন্তু এখানে আসুন। আপনার যদি অনলাইনে রেজিস্ট্রেশন নাও হয় তাও চলে আসুন, আপনি এখানে অফলাইনে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তাদের কাছে শুধুমাত্র থাকা প্রয়োজন একটা মেডিকেল সার্টিফিকেট। তাই নেক্সট বার যখন আপনি আসবেন তখন আমাদের মতো এই ভুলটি করবেন না। যদিও আমরা এই দর্শন পেয়ে সত্যি খুব মুগ্ধ। এই অমরনাথের গুহা অবধি পৌঁছেছি তাই নিজেকে ধন্য বলে মনে করছি। নেক্সট কখনো আমরা প্রথম দিকেই আসার চেষ্টা করব এবং দর্শন করে নেব বাবা বরফানির বরফের শিবলিঙ্গ। তো আমরা দর্শন করে চলে আসলাম। এইখানে বরফ কিন্তু পুরোটাই গলে গেছে, শুধুমাত্র মাতা পার্বতীর যে বরফের অংশটা সেটা এবং গণেশের যে বরফের অংশটা সেটা বাকি আছে। বাকি মানে বরফানি বাবার বরফের অংশটা টোটালটাই গলে গেছে, ঠিক আছে? শুধুমাত্র ত্রিশূলটা দেখা যাচ্ছে। আমরা দর্শন করে আসলাম এবং এবার আমরা কি করব বুঝতে পারছেন। এখন এই পঞ্চতরণী যাব না আবার বালতাল নেমে যাব, কি করব বুঝতে পারছি না। এখন প্রায় 5টা বাজে। আমরা এবার ব্যাক করছি আবার বেস ক্যাম্পের কাছে, কারণ সেখানে আমাদের ব্যাগ রয়েছে, ব্যাগটা নিতে হবে। এখানে একদম নিঃশুল্কভাবে আপনি কিন্তু ব্যাগ রাখতে পারবেন। অমরনাথের পাশে কিন্তু আপনাদের আগে থাকতে দিত। 2022 সালে হরপা বান আসে এবং এই যে নদী দেখতে পাচ্ছেন, এই নদীর উপরে মেনলি টেন্টে তাঁবু খাটানো হতো। তো বহু মানুষ ভেসে চলে যায় এবং বহু মানুষের মৃত্যু হয়। তারপর থেকে 2023-24 সালে, 2022 সালের পর থেকে 23-24 সালে আর এখানে মানে টেন্ট খাটাতে দিচ্ছে না। তো আপনাকে আয়দা যেতে হবে পঞ্চতরণী, যেটা এখান থেকে 6 কিলোমিটার, নয়তো আবার নামতে হবে বালটালে, যেটা এখান থেকে অ্যারাউন্ড 13 কিলোমিটার। ব্যাগ নিয়ে আমরা ডিসাইড করতে পারছিলাম না যে আমরা যাব কোথায়। আমাদের প্ল্যানিং ছিল যে আমরা পঞ্চতরণীতে যাব আজকে এবং কাল পঞ্চতরণী থেকে আবার বালটাল পথ ধরে নামবো বালটালে এবং সেখান থেকে সোনমার্গ হয়ে শ্রীনগর চলে যাব। কিন্তু শরীরটা আমার প্রচণ্ডই খারাপ করেছে, আমার আর হাঁটার কোনো ক্ষমতা নেই এবং এদিকে অ্যানাউন্স হচ্ছে যে ওয়েদার খারাপ হয়ে যাবে, আপনারা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যান। তাই কোনো বিকল্প না পেয়ে আমরা পনি ভাড়া করার চিন্তাভাবনা করলাম। দাঁড়িয়ে পড়লাম পনির টোকেন কাউন্টারে। এখানে রেট মোটামুটি এরকম, তবে পনির যে মালিক ছিল তার সাথে আলোচনা করে এবং বার্গেন করে আমরা দুজন চলে আসলাম। রেট ঠিক করলাম যে 2600 টাকা দেব, আমাদেরকে নামিয়ে দিতে হবে বালটালে। পায়ে হেঁটে অমরনাথজির দর্শন করে নিয়েছি। এবার যদি নিজেদের জীবন বাঁচাতে পনির সাহায্য নিতে হয় তাহলেও ক্ষতি নেই। তাই 2600 টাকা দিয়ে 2টি পনি করে আমরা এগোচ্ছি সামনের দিকে। তো এখন বাজে 6:10, আমরা রওনা দিলাম এই হলিকেপ থেকে আবার বালটালের দিকে। 3 ঘন্টার মধ্যে আমাদের নামিয়ে দেবে। 3 ঘন্টা এখান হয়ে যায়গা না? 9টা 9:30টার মধ্যে হয়তো বা নেমে যাব। আর পাচ্ছিলাম না, শরীর খুবই অসুস্থ। বুঝতে পারছেন আমার গলার আওয়াজ দেখে, আমার গলার আওয়াজ দেখে বুঝতে পারছেন যে কতটা অসুস্থ। তো না হলে তো এখানে তো থাকার কোনো ব্যবস্থা নেই, না হলে এখানেই থেকে যেতাম। আর তাছাড়া একটা অপশান ছিল পঞ্চতরণী। অমরনাথের গুহা থেকে পনির রুটটা আলাদা এবং হেঁটে যাওয়ার রুটটা আলাদা, তাই পনি আমাদেরকে নিচ দিয়ে গিয়ে তারপরে ওপরের দিকে উঠবে। আমাদের মোটামুটি 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল বালটালে, তবে রাস্তায় মাঝে আসলো প্রচণ্ড বৃষ্টি, তাই আমাদের এক জায়গায় দাঁড়াতে হলো এবং সেখানে দাঁড়িয়ে কফি খেয়ে নিয়ে নিজেদেরকে চাঙ্গা করে নিলাম এবং আবার যাত্রা শুরু করলাম বালটালের উদ্দেশ্যে। বাজে 7:30, এখনো 3 দিন রয়েছে এবং বৃষ্টি হচ্ছে কিন্তু এবং আমরা ঘোড়া পিঠে করে বালটাল হয়ে নামছি। একটা দিন বেঁচে গেল অ্যাকচুয়ালি আমাদের। আমরা শ্রীনগর গিয়ে একটা দিন এক্সট্রা থাকবো এবং পারতামও না সত্যি কথা বলতে। আজকে 100-র উপর গায়ে জ্বর নিয়ে আমি বাবা বরফানি পায়ে হেঁটে উঠেছিলাম। মাঝখানে একটা ভান্ডারাতে, এই যে একটুখানি আগে ভান্ডারাটা গেল, ওই ভান্ডারাটায় আমি আধ ঘন্টা ঘুমিয়েছিলাম।
মানে এতটা শরীর খারাপ লাগছিল, 1/2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম ভান্ডারাতে। তো এই আর কি বিষয়, আমরা যাচ্ছি বালটালের দিকে। এই পনিতে যখন উঠবেন তখন আপনার কাছে কিন্তু ওনাদের আইডি কার্ড এবং যে পর্চিটি পাবেন সেই পর্চিটি নিয়ে রাখবেন, না হলে ওনারা কিন্তু আপনাদেরকে খাবারের জন্য দাঁড় করিয়ে পর্চি নিয়ে পালাবে, তখন আবার আপনাকে নতুন পনি বুকিং করে আবার যেতে হবে। তাই এই টোকেনটা আপনার কাছেই রাখবেন, কারণ এই টোকেন না নিয়ে গেলে সে কিন্তু পয়সা পাবে না। যদিও আমাদের পনির যে মালিক ছিল সে কিন্তু আমাদের ডোমেল গেটেই নামিয়ে দিল এবং বলল যে এখান থেকে বালটাল অবধি আমি আর নিয়ে যেতে পারবো না, এবং আমরা এক প্রকার অসহায়ভাবেই এই ডোমেল গেটেই নেমে গেলাম। এখন বাজে রাত 9টা, আমাদের কিন্তু রাত 9টার মধ্যেই নামিয়ে দিল, মানে 6টায় উঠে 9টার মধ্যে আমাদের নামিয়ে দিল। এক্স্যাক্টলি 3 ঘন্টায় লেগেছে, কিন্তু গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে, আর বৃষ্টি হয়েছিল, ভিজে গেছি। এবার তো প্রচণ্ড জ্বর এসছে, আর তো কথাই বেরোচ্ছে না, এই অবস্থা। এখান থেকে কোনো ভান্ডারাতেই খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে টেন্ট খুঁজে সেখানে থাকবো। লাস্ট দিন আমরা কিন্তু ডোমেল গেটের কাছেই ছিলাম টেন্ট ভাড়া করে, তাই আজও সেই জায়গাতেই আমরা টেন্টে চলে গেলাম এবং 1000 টাকা টেন্টের ভাড়া দিয়ে 2 জন পার্সোনালি একটি টেন্ট নিয়ে নিলাম এবং ভান্ডারাতে কিছু খাওয়া দাওয়া করে রাতে এখানেই নাইট স্টে করলাম। অমরনাথ যাত্রার ডে 4। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি আর নেই, চারিদিকে উজ্জ্বল আবহাওয়া, গরম পড়েছে। এত সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন আমি এ যাত্রায় দেখিনি। আজকে দেখে মনটা ভালো লাগছে, তবে আজ আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। তাই আমরা ডোমেল থেকে হাঁটা শুরু করলাম বালটালের দিকে, যার দূরত্ব 3 কিলোমিটার। তো আজ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি শ্রীনগরের দিকে। শরীর প্রচণ্ড খারাপ, বেঁচে ফিরবো কিনা ভাবছিলাম কালকে, তো ফিরেছি মোটামুটি, তবুও শরীর ভীষণ খারাপ। আজকে এই বালটাল এবং ডোমেলের দারুণ সুন্দর ওয়েদার, কিন্তু সেই ওয়েদার উপভোগ করতে পারছি না, শরীর খারাপ হলে যা হয়। আজ এখান থেকে বেরিয়ে যাচ্ছে শ্রীনগর, বাসে বা শেয়ার গাড়িতে যাব, চলুন দেখি। স্ট্যান্ডে তো যাই, হেঁটে হেঁটে যাচ্ছি ডোমেল থেকে বালতালের দিকে, 3 কিলোমিটার হাঁটা পথ। এখানে ডাক্তার দেখালাম, বলেছে গার্গিল করতে গরম জলে, কিন্তু কোথাও গরম জল ওইভাবে পাচ্ছি না। প্রথম দিন পেয়েছিলাম, কিন্তু আর পাচ্ছি না। যাক, ভগবানের আশীর্বাদে এবং আপনাদের ভালোবাসায় সুস্থ হয়ে বাড়ি ফিরছি, বা ফিরবো, এখনও ফিরিনি, সেটাই ভালো। এরকম শরীর খুবই খারাপ, কিন্তু এই প্রচণ্ড খারাপ শরীর নিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম বালটালের কাছে। কেউ যদি বলে যে বালতালের পথ সহজ বা চন্দনবাড়ির পথ সহজ, তো কারুর কোনো কথা শুনবেন না। এটার সাথে কেদারনাথের সাথে মানে কি কম্পেয়ারও করবেন না, কারণ মানে অমরনাথ ট্রেক এক অন্য ধরনের মানে বিষয়। কেদারনাথ 22 কিলোমিটার হয়ে যায় একদিনে, কিন্তু অমরনাথে আমি বুঝতে পারলাম, আমি তো বালটাল দিয়ে উঠে বুঝতে পেরেছি যে কতটা টাফ এই রাস্তা। এবং ইভেন যারা চন্দনবাড়ি হয়ে এসছে তারা বলছে ওই পথে আর ফেরত যাব না, তারা বালটালে হয়ে নামছে। ঠিক আছে, এই আর কি বিষয়। তো আপনার মত, সামর্থ্য এবং উইল পাওয়ার অনুযায়ী আপনি কিন্তু প্ল্যান করুন অমরনাথে, আর চেষ্টা করবেন যে প্রথম 1 সপ্তাহের মধ্যে আসা। এখন সব টেন্ট সব উঠে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, বলছে যে এখন টেন্ট আর প্রয়োজন নেই, কারণ লোক কমে গেছে, বরফ গলে গেছে। এখান থেকেই খুঁজতে শুরু করলাম যে শ্রীনগর যাওয়ার জন্য কি পাওয়া যাবে। খুঁজতে খুঁজতেই একটি ট্রাভেলার গাড়ি আমরা পেয়ে গেলাম, যেটিতে আমরা উঠে পড়লাম এবং 400 টাকা পার হেড আমাদের নিচ্ছে শ্রীনগর পৌঁছে দেওয়ার জন্য। ট্রাভেলারের সামনের দিকে বেশ সিট পেয়েছিলাম, আর এদিক ওদিক ভাবনা চিন্তা না করে ট্রাভেলারে উঠে পড়লাম এবং আমাদের যাত্রা শুরু হলো সোনমার্গ হয়ে শ্রীনগরের উদ্দেশ্যে। শরীর প্রচণ্ড খারাপ থাকলেও কাশ্মীরের এই যে সৌন্দর্য একদমই উপভোগ করতে ভুলিনি।
চোখ বুজে আসছে, পিঠ ব্যথা করছে, তবুও এই সৌন্দর্য আমাকে মোহিত করছে। এই সৌন্দর্য আমার আপনার সকলকেই মোহিত করবে। এবং প্রায় ঘন্টা চারেকের মধ্যেই আমরা কিন্তু শ্রীনগরে এসে পৌঁছালাম এবং এখানেই আমাদের যাত্রা শেষ হলো। নেক্সট ভিডিওতে আমরা দেখে নেব শ্রীনগরের কিছু লোকাল সাইট সিন, তো সেই ভিডিওটি দেখতে ভুলবেন না। আমরা ঘুরে দেখাবো ডাল লেকের শিকারা রাইড এবং শ্রাবণ মাসের প্রথম সোমবার জল দেব বাবার মাথায়, তাও আবার কাশ্মীরের বুকে। তো সেই ভিডিওটি অবশ্যই দেখতে ভুলবেন না। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। কমেন্টে লিখুন জয় বাবা বারফানির জয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, হর হর মহাদেব।